আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, যিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং আগামী নির্বাচন, যদি নির্বাচন হয় বাংলাদেশে, তবে যে লক্ষণ আমরা দেখছি, বর্তমান সরকার এবং সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন এটি নির্বাচিত সরকার, যদিও গত নির্বাচনে ভোট দিতে মানুষ চায়নি। এমনকি আমি শুনেছি যে পুলিশ লাইনে পুলিশরা পর্যন্ত ভোট দিতে যায়নি, এবং সেখানে তারা বলছেন যে এটি একটি নির্বাচিত সরকার এবং 5 বছর তারা ক্ষমতা চালাবেন। এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, যাদের উপর মানুষ ভরসা করতো এক সময়, তারাও সেসব কথা অবলীলায় বলছেন এবং টেলিভিশনের সামনে তারা বলেন যে নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি 5 বছরের আগে না সরে, তাহলে আমরা আশা করছি আগামীতে নির্বাচন হবে এবং খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব সেই নির্বাচনে সিলেটের 1 আসন যদি দল তাকে মনোনয়ন দেয়, তাহলে সেখানে তিনি প্রার্থী হবেন এবং তিনি একজন সফল ব্যবসায়ী। সর্বোপরি ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওনার বাবা ছিলেন সিলেট 1 আসনের সাবেক সাংসদ মরহুম আব্দুল মালিক সাহেব। আমরা কথা বলছি মুক্তাদির সাহেবের সাথে, প্রিয় দর্শক, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, এবং আপনারা যারা টেলিফোন করছেন তাদেরও প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। মুক্তাদির ভাই, আপনি আপনার কাছে, আপনি একজন ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী। আপনি ঢাকা, যেটি ঢাকা বলেন বা বাংলাদেশে অনেকেই বলেন যে বাংলাদেশ হচ্ছে ব্যবসার বা বিনিয়োগের একটি ভালো জায়গা, এবং আপনি যেটি বলছেন যে গত 5-6 বছরে কোনো বিনিয়োগ হয়নি, তাহলে কি যদি 5-6 বছরে যদি বিনিয়োগ না হয়, তাহলে আগামীতে কি আপনি মনে করেন যে বিনিয়োগ হবে, ইনভেস্ট করবে মানুষ কি, এভাবে যদি রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকে? বিনিয়োগের ভালো জায়গা কেন সেটি আমি আগে বলে নিই। আপনি দেখবেন বটগাছ বড় হয় না যখন পরিণত হয়ে যায়, চারা গাছটাই বড় হয় আস্তে আস্তে। তো যে সমস্ত ইকোনমি ইতিমধ্যে স্যাচুরেটেড, সেখানে প্রবৃদ্ধির সুযোগটি কম। আপনি দেখবেন উন্নত অর্থনীতির জিডিপির প্রবৃদ্ধি, বার্ষিক প্রবৃদ্ধি হবে 1%, 1.5%, 2%, কিন্তু স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে জিডিপির প্রবৃদ্ধি 7, 8, 9, 10% পর্যন্ত হয়ে যেতে পারে, 11-12% পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা চায়নাতে একবার দেখেছি সেরকম বেশ কয়েক বছর। বাংলাদেশে গত কয়েক বছরে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ হয়নি, এটি বাস্তব সত্যি কথা। আপনি বলতে পারেন তাহলে এখনো জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে কিভাবে? আমাদের যে আগে যে বিনিয়োগগুলি হয়েছে, আমরা চলেছি তার মোমেন্টামের উপরে। মোমেন্টাম বলতে, আপনি যদি এখন ফ্যান বন্ধ করে দেন, সুইচ অফ করার পরেও কিছুক্ষণ এটি চলবে আগের গতির কারণে। তো সেইভাবেই আমাদের বিনিয়োগ ছাড়াই অর্থনৈতিক জিডিপির প্রবৃদ্ধির হার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই গতি বেশি দিন চলবে না। এটি যদি আমরা নতুন করে বিনিয়োগের অভিযাত্রা শুরু করতে না পারি, পর্যাপ্ত বিনিয়োগ শুরু করতে না পারি, তাহলে জিডিপি প্রবৃদ্ধির এই গতি দ্রুত স্লথ হয়ে আসবে এবং একসময় আপনি দেখবেন সেটি পুরোপুরি স্টলড হয়ে গিয়েছে, থেমে গিয়েছে। বাংলাদেশে যদি দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের আবার আকৃষ্ট করতে হয়, তাহলে প্রথমত তাদেরকে জ্বালানির নিশ্চয়তা দিতে হবে, কস্ট অফ ফান্ড, কস্ট অফ বোরোয়িং যেটা, সেটি কমিয়ে আনতে হবে। সব থেকে বড় কথা, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীল একটা পরিবেশ তাদের প্রদর্শন করতে হবে, যেখানে তারা তাদের বিনিয়োগ নিয়ে স্বস্তি বোধ করেন, নিজের জানমালের নিরাপত্তা বোধ করেন। এটি হচ্ছে সবার আগে প্রয়োজনীয়। এটি কি সম্ভব? সম্ভব তো বটেই, কারণ রাত তো সবসময় থাকে না, রাতের পরে ভোর হয়, তারপরে আরেকটি দিন শুরু হয়। বাংলাদেশ গত 42 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে এসেছে, এবং আজকে আমরা যে রাজনৈতিক একটি অস্থিরতা দেখছি, একটি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটি পরিবেশ দেখছি, আমার বিশ্বাস সেটিও স্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে না, হতে পারে না। কারণ 16 কোটি একটি মানুষের দেশে, আমি কিছুক্ষণ আগেই বলেছি, এটা একটা জ্যাম প্যাকড কান্ট্রি। এখানে আমাদের মার্জিন অফ এরর একেবারে নেই, আমাদের কোনো স্কোপ নাই। আমাদের দ্রুতই ভুল শোধরাতে হবে, একটি ইনক্লুসিভ ইলেকটোরাল এবং পলিটিক্যাল প্রসেসের মধ্যে যেতে হবে। সেইখানে সমস্ত রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি থাকতে হবে এবং জনমতের যথার্থ প্রতিফলন থাকতে হবে শাসকদের মধ্যে। এটি না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। আমার বিশ্বাস আমাদের রাজনৈতিক নেতৃত্ব দ্রুতই উপলব্ধিতে আসবেন এবং
বাস্তবতার পথ অনুসরণ করে বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন, পিছনের দিকে ঠেলবেন না। থ্যাংক ইউ। সম্ভবত কলার আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি শাহেদ বলছিলাম। জি শাহেদ ভাই, বলুন আপনার প্রশ্ন তো মতামত। জি, ধন্যবাদ আমার একজন অতিথি এবং আপনাকে সুন্দর প্রোগ্রাম করার জন্য। আচ্ছা, আমার অতিথির কাছে, জি আমি যেহেতু বিএনপির একজন ক্যান্ডিডেট, তাহলে গত নির্বাচন যখন হইল 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটা কি জনগণ মনে করে না তাদের ভোটের অধিকার গ্রহণ করেছে? এবং এই ব্যাপারে তার যেহেতু একজন রাজনীতিবিদ, জনগণ তাদের উপর অনেক আশা করে, তাই বিএনপি একজন রাজনীতিবিদ হিসেবে তারা কি ধরনের ভূমিকা রাখতেছেন, এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন, আগেও আমরা বিএনপি অনেককে দেশ পরিচালনা করছে, আসছে, কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, মনে করো একটা দলকে আরেকটা দলকে কিভাবে রাজনৈতিক মাঠে করে দেয়। কিন্তু এই টার্মে, গত টার্মে আমরা যা দেখলাম যে হত্যা বা গুম যেটা আসলে সাধারণ মানুষ খুব আতঙ্কের মধ্যে থাকে, এবং প্রশাসন এবং বিচার বিভাগটা যেটা এর আগেও আওয়ামী লীগকে যখন চালাইছে কিংবা বিএনপিও যখন দেশ পরিচালনা করছে, আওয়ামী লীগও পরিচালনা করছে, কিন্তু তারা যদিও খুব ভালো চালায় নাই, তারপরেও আমরা মনে করতাম এত মানুষ আতঙ্কের মধ্যে ছিল না। আমরা সাধারণ মানুষ হিসাবে মনে করতাম বিদেশ থেকে, এটাকে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্ন হইল, যেহেতু বিএনপি, উনি একজন বিএনপি রাজনীতি করেন, কিন্তু জনগণ তাদের উপর আশা করে, যেহেতু বিরোধী দল কিংবা বিএনপি রাজনীতি করে, বর্তমানে তারা বিরোধী দলেও নেই, কিন্তু তারপরে তো বিএনপি রাজনীতি করে, বৃহত্তর বড় একটা দল বাংলাদেশে এখন জনগণ মনে করে। তাই ওনার কাছে প্রশ্ন, তারা কি ধরনের ভূমিকা রাখে যদি, এবং জনগণকে যদি মনে করে জনগণের রাজনীতি করে তারা, তাহলে এই কি ধরনের ভূমিকা রাখবেন এই ব্যাপারে? মানুষ যে এখন ঘুম হচ্ছে। থ্যাংক ইউ শাহেদ ভাই, আপনার লাইনে আসার জন্য। আর একটা প্রশ্ন ছিল, জি আর একটা আমার প্রশ্ন ছিল, জি খোকা, জি খোকা খোকা। জি, বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে বাংলাদেশে এখনো এই পরিবেশ হয় নাই যে বিএনপি তাদের দলের লোকেরা তাদের দলের মাধ্যমে নির্বাচনটা করবে, এবং জাতীয় পার্টি বলেন তাদের দলের মাধ্যমে কেউ নির্বাচিত করবে, মানে দলের প্রধান হয়ে বা আওয়ামী লীগেও। কারণ আমরা এখনো এত গোলাপ তুলসী পাতা হয় নাই, আমরা মনে করি আর কি আমরা দেশে। আমরা মনে করি সাধারণ মানুষে বাংলাদেশের নির্বাচনটা নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন, মানে কোন দলের কেউ থাকুক না, অন্য কেউ মাধ্যমে নির্বাচনটা হোক, হইয়া তারা যেই পাশ করে তারে ক্ষমতাটা হস্তান্তর করে দেব। কারণ এটা প্রমাণ, গত নির্বাচনে যেহেতু বৃহত্তর বড় দল বিএনপি তারা নির্বাচনে যায় নাই, সুতরাং এই নির্বাচনে আমরা মিডিয়াতে যেভাবে দেখেছি যে এই নির্বাচনে যেহেতু বড় দল বৃহত্তরে যায় নাই, সুতরাং এখানে তো আওয়ামী লীগ পাশ করবেই। সুতরাং এখানেও যেভাবে কারচুপির একটা মিডিয়াতে আমরা যেটা দেখছি, এটা থেকে আরো প্রমাণিত হলো যে বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন বা অন্য দল বলেন, কারো দিনে নির্বাচন আমরা সাধারণ মানুষ মনে করি না স্বচ্ছ হবে। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। হত্যা, গুম, খুনে বাঁচছে স্বদেশ। ওনার প্রশ্নের মধ্যেই আসলে উত্তর রয়েছে। আজকে সংসদীয় গণতন্ত্রের এরশাদ পতনের পরে, শুরু করার পরে প্রায় 23 বছর পার হয়েছে। আজকের দিনে এসে আমরা গুম খুন নিয়ে আলাপ করব, এটি নিতান্তই বেদনাদায়ক একটা ব্যাপার। আজকে আপনার এখানে বসে আমাদের আলাপ করার কথা ছিল যে আগামী দিনে আমরা কিভাবে, আজকে আমরা এই বছরে $30.5 বিলিয়ন হবে আমাদের রপ্তানি আয়। আমি খুশি হতাম, এবং সেটি হয়তো একটি আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত একটি অবস্থা হতো যদি আপনার এখানে বসে আমরা আলাপ করতে পারতাম যে বাংলাদেশে একটি শান্ত সুশৃঙ্খল পরিবেশ, বিনিয়োগের একটি চমৎকার পরিবেশ, জনগণের প্রতি দায়বদ্ধ একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা আছে, সরকার জনমতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আগামী বছর আমরা 50, 60 বা 75 বিলিয়নের রপ্তানি আয় অর্জন করব। সেরকম একটি অবস্থার কথা আলাপ করতে পারলে সেটি বরং অধিকতর স্বস্তিদায়ক হতো। কিন্তু আজকে আমাদের সমস্ত কলারদের যে উদ্বেগ, আমাদের সকলের যে উদ্বেগ, সেটি তো আমরা জানি।
এই অবস্থান থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমি আগেও বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অংশ মনে করছে যে এই সরকারকে ক্ষমতায় এইবার নিয়ে আসার পিছনে তারাই ছিল নিয়ামক শক্তি, জনগণ নয়, যেটির মধ্যে যথেষ্ট বাস্তবতা আছে এবং যে কারণেই তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তারা তাদের মতো করে তাদের অন্য ধরনের কার্যকলাপে লিপ্ত আছে, সেটি আর আমি লম্বা কথায় যাব না। এই অবস্থা থেকে পরিত্রাণের একটি উপায় একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ একটি নির্বাচনের মাধ্যমে জনমতের সত্যিকার প্রতিফলন ঘটিয়ে এমন একটি সরকারকে ক্ষমতায় আনা যারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে এবং 5 বছর পরে আরেকটি ধারাবাহিক প্রক্রিয়ায় আরেকটি স্বাভাবিক নির্বাচনে তাদেরকে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির জন্য জবাব দিতে হবে। এই ভীতিবোধ এবং এই দায়িত্ববোধ নিয়ে সরকার পরিচালনা করবে, সেরকম একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। হত্যা, গুম, খুন এসব মানুষ তো ডেভেলপ করে, কিন্তু বাংলাদেশে ডিটোরেট করছে কেন? এই হত্যা, গুম, আপনি যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এ সরকারকে ক্ষমতায় এনেছে, তার মানে কি তারা হত্যা, খুন, গুম তারা অনায়াসে চালিয়ে যেতে পারবে? এবং আপনারা বিএনপি, একজন কলার যেটি বলেছেন যে বিএনপি এখনো একটি বড় দল বাংলাদেশের, আপনারা তো কোনো ভূমিকা রাখছেন না, এটা কি আপনাদের ব্যর্থতা না? দেখেন, বাংলাদেশ কলার একটু কথাটা বলতে হয়তো একটু ভুল করেছেন। বিরোধী দল না, ঠিক না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দলই, কিন্তু বর্তমানের তথাকথিত সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রতিনিধিত্ব নাই। বিরোধী দল তো বটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দেশের বৃহত্তম সব থেকে বেশি জনসমর্থন পুষ্ট দল। আপনার প্রশ্নটি ছিল আপনারা কোনো ভূমিকা রাখতে পারছেন না এই যে হত্যা, খুন, গুম হচ্ছে অবলীলায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। বিগত নির্বাচনে অনিয়ম হবে এবং নির্বাচন একটি নীলনকশার আয়োজন, এটি বুঝতে পেরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার 18 দলীয় জোট নিয়ে এই নির্বাচন থেকে দেশের জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। আপনি দেখেন তার প্রতি জনগণ কতটুকু সাড়া দিয়েছে। 300 আসনের মধ্যে 154 আসনে আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় কেউ প্রার্থিতাই দাখিল করেনি। তারপরে 5 জানুয়ারি যে ভোট নামের প্রহসন অনুষ্ঠিত হলো, সেখানে ভোটিং পার্সেন্টেজ কিছু ছিল না বললেই চলে। আপনারা মিডিয়ার ভাইরাই সেটি দেখিয়েছেন। সুতরাং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে যে আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং যে সফলতা অর্জন করেছে, এই সফল আন্দোলনের দ্বিতীয় কোনো নজির আপনি দেখাতে পারবেন না। এখন সরকার যারা ক্ষমতায় ছিল তারা যদি জনমতের প্রতি কোনো তোয়াক্কা না রাখে, জনরায়ের প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা না থাকে এবং তারা মরিয়া হয়ে যে কোনো উপায়ে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকাটাকেই তাদের একমাত্র কাজ হিসেবে ধরে নিয়ে থাকে এবং তার জন্য যে কোনো কিছু করতে পিছপা না হয়, তো সেটি তো আন্দোলনের বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সফলতা ব্যর্থতার সাথে এটির কোনো সম্পর্ক নেই। সেটি বর্তমানে যে শাসক দল আছে তার পাবলিক সেন্টিমেন্টের প্রতি, পাবলিক ওপিনিয়নের প্রতি অ্যাবসলিউট ডিসরিগার্ড। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ভূমিকায় দায়িত্বশীল বিরোধী দলের আচরণে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। প্রতিটি সরকারি ব্যর্থতার কথা জনগণের কাছে তুলে ধরছে এবং বিগত নীলনকশা নির্বাচন প্রতিহত করার জন্য যে ডাক দিয়েছিল সেটিও জনগণ পুরোপুরি সাড়া দিয়েছে, বাস্তবায়ন করেছে। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দল হিসাবে তার ভূমিকায় শতভাগ সফল। থ্যাংক ইউ মুক্তাদির সাহেব। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে প্রায় আমাদের আর সময় নেই। আপনি আপনার আজকের মতো ইউরোপের দর্শক এবং প্রবাসী বাঙালিরা যারা ব্রিটেনে এবং ইউরোপে আছেন তাদের উদ্দেশ্যে আপনার আজকের মতো শেষ বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইতে এই সুযোগ দেওয়ার জন্য আমাকে। আমি আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে এই অনুরোধটি করব, আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা সবাই যে যে অবস্থানে আছে, আমরা সবাই যে যে অবস্থানে আছি স্বদেশে এবং বিদেশে, আমরা যেন আমাদের যার যার অবস্থান থেকে এই দায়িত্ব পালন করতে পারি, যে কোনো প্রকারে হোক এই অবদান রাখতে পারি, যেন বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে, যেই ধারাটি আমাদের অর্থনৈতিক বিকাশ এবং সমৃদ্ধির জন্য সেই পরিবেশকে
আয়োজন করবে এবং সেই পরিবেশটাকে অর্থনৈতিক উন্নতির অভিযাত্রাকে অগ্রযাত্রাকে সাপোর্ট করবে, প্রয়োজনীয় সাপোর্ট দেবে। আর আমাদের এই 16 কোটি মানুষ, আমরা এখনো আমি বলেছি যে প্রায় 1/4 দারিদ্র্য সীমার নিচে, এই অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদের দেশে বিদেশে সর্বত্র যারা যে যেখানে আছেন আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে অবদান প্রয়োজন। আবারও কোনোদিন আল্লাহ চাইলে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মুকতাদির, আপনার প্রতি অনেক শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে আমার দেখা হবে রমজানের পরে, এবং রমজান আসন্ন, আগামী খুব সম্ভব শুক্রবারে সেহরিকে, শনিবারে আমাদেরকে রোজা রাখতে হবে। রোজা আপনাদের, রমজান আপনাদের জন্য, রমজান সিয়াম সাধনার মাস। আপনারা সবাই ইবাদত বন্দেগী করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ খুন, গুম, হত্যা থেকে বেরিয়ে আসুক। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা করজুড়ে আমরা দুহাত তুলে মোনাজাত করি যে এই রেবের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিন, এবং আওয়ামী লীগের এই অপশাসন থেকে মানুষ বেরিয়ে আসুক। আমরা এটাই প্রার্থনা করি এই রমজানে। আসসালামু আলাইকুম।